আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এপ্রিল জুড়ে প্রায় সারা দেশেই থাকবে তীব্র অতি তীব্র তাপপ্রবাহ। হিট স্ট্রোকে মেহেরপুর ও পাবনায় আরও ৩ জনের মৃত্যু। বাংলাদেশি নাবিক সহ মুক্ত জাহাজ আমিরাতের হামরাইয়া বন্দরের বহির্নগরে। বাংলাদেশ মিশন ও জাহাজ কর্তৃপক্ষের বৈঠক আজ। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির। ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। এবং গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশু সহ ২২ ফিলিস্তিনি নিহত। নাসের মেডিকেল কমপ্লেক্সে গণকবর থেকে এ পর্যন্ত ১৮০ মরদেহ উদ্ধার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। এপ্রিল মাস জুড়ে তীব্র অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপ প্রবাহে আক্রান্ত খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, পাবনার পাশাপাশি নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে রংপুর অঞ্চলে। আবহাওয়াবিদরা বলছেন, বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিতে তাপপ্রবাহ কমবে না। মেহেরপুরে গাংনীতে হিট স্ট্রোকে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও পাবনার চাটমোহরে হিট স্ট্রোকে মারা গেছেন ২ জন। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। ১০ বছরের মধ্যে চলতি এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরমে অস্থির প্রায় পুরো দেশবাসী। চলতি মাসের শুরুতেই মাঝারি থেকে তীব্র এবং গত কদিন অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের ২/৩ লোকজন বেড়াচ্ছি না এই গরমে। এখন কি করব, যাত্রী কম, ভাড়া কম। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম যে গাড়ি চালাবো এক টিপেই শরীর যাচ্ছে এলে আর কোনো কিছু আরেকবার যাবো আর নিজের দেহের ভিতরে শান্তি পাচ্ছে নিতে, আর ভাড়া মারবো কিভাবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা গত ১০ বছরের রেকর্ড অতিক্রম করেছে। দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের সবকটি জেলাসহ রাজশাহী ও পাবনা অতি তীব্র তাপপ্রবাহে দেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হয়ে উঠেছে। গরমে আমরা যে কাজ করছি সহ্য করা যাচ্ছে না, আগুন পড়ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কাজকর্ম ঠিক মতন করতে পারতেছি না। পানি নেই বললেই চলে। অনেকের বাড়ি সাবমার্শাল আছে, ওই জায়গা থেকে পানি মিশে মাপা পানির মতো আনতে হচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোরে ২৫০ শয্যার হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। প্রখর রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। মেহেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পশ্চিমাংশে যে রাজ্যগুলো আছে ভারতে, সেখানে একটা ভালো বৃষ্টির প্রভাব লাগবে, প্লাস লোকালি কিছু বৃষ্টির প্রভাব লাগবে। ২-৪ হলে আমাদের তাপমাত্রাটা কমে আসবে, কিন্তু এরকম সম্ভাবনা আপাতত সামনের 10 দিন তেমন একটা দেখিনি আমরা। এই জন্য তাপপ্রবাহ যেটা বাংলাদেশের প্রতি বয়ে যাচ্ছে, সেটা অঞ্চল ভেদে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার নতুন করে তাপপ্রবাহ অঞ্চল হিসেবে রংপুরে তাপমাত্রা বেড়েছে। জান্নাতুল বাকে কেকা, চ্যানেল আই, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমাইনের হামরাইয়া বন্দরের বহির্নগরে রয়েছে। জাহাজটি মূল জেটিতে যাওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ ১২ই মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ার ৩১ দিন পর মুক্তি পায়। দুবাই থেকে মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রের সহযোগিতায় তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর চলতি বছরের ১২ই মার্চ দখল করে নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা চালায় সরকার, চলে কূটনৈতিক তৎপরতাও। জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় ১৪ এপ্রিল। জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে জাহাজটি। অনুমতি পেলে বন্দর জেটিতে ভিড়বে। জাহাজ মালিক ও বাংলাদেশ মিশনের মধ্যে সোমবার সকালে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর জানা যাবে এমভি আবদুল্লাহ ২৩ নাবিক ও জাহাজটির কি অবস্থা। এমভি আবদুল্লাহকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন।
জাহাজটির কর্তৃপক্ষ সঙ্গে থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার পর সেখান থেকে 2 জন নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকিরা ওই জাহাজে করেই কার্গো নিয়ে ফিরবেন চট্টগ্রাম বন্দরে। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। সৌদি আরবের পর এবার কাতার থেকেও বাকিতে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের 2 দিনের সফরে বন্দি বিনিময় সহ 6টি চুক্তি এবং 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকট ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি আর জনশক্তি থাকবে আলোচনার টেবিলে। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য সহ জ্বালানি খাতে সহযোগিতা পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায়। আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। মন্ত্রী জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঢাকার মিরপুরে একটি সড়কের নামকরণ হবে কাতারের আমিরের নামে। সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বিমান হামলায় 18 শিশুসহ 22 জন নিহত হয়েছেন। হামলায় নিহত এক মায়ের পেট থেকে এক মেয়ে শিশুকে জীবিত অবস্থায় বের করেছেন চিকিৎসকরা। 1.4 কেজি ওজনের ওই শিশু চিকিৎসাধীন রয়েছে। হামলায় ওই নারীর স্বামী ও আরেক মেয়েরও মৃত্যু হয়েছে। নুসাইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় 7 জন নিহত, কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিস শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের 2 সপ্তাহ পর নাসের মেডিকেল কমপ্লেক্সের প্রাঙ্গণে গণকবর থেকে এ পর্যন্ত 180টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজা অব্যাহত হামলা ও ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে $95 বিলিয়ন প্যাকেজ পাশ হয়েছে। এর মধ্যে 60.84 সহায়তা পাবে ইউক্রেন, $26.4 বিলিয়ন পাবে ইসরায়েল এবং $8.12 বিলিয়ন পাবে তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চল। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় 4 বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল 5:30টার দিকে রূপনগর আবাসিক এলাকার 20 নম্বর রোডের একটি বাসার গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, বিকালে শিশুটি রাস্তায় খেলা করছিল। সে সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে একটি প্রাইভেট কারের ভেতরে নির্যাতন করে। পরে শিশুটির মা ও স্থানীয়রা দেখে শিশুটিকে উদ্ধার করে। এ ব্যাপারে রূপনগর থানায় মামলা করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা যে অভিযুক্তকে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং ওই যে ভিকটিমকে ডিএনসিসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে 3 ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস সার্ভেন্টের পাঠানো তথ্য বিরোচিতিন রিপোর্ট করছেন রাজবা আহমেদ। সিরাজগঞ্জের চলনবিলে প্রতি বছরই 2 বা 3 ফসলি জমি কেটে পুকুর খনন করায় বন্ধ হয়ে যাচ্ছে খাল নালা। এতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলের কৃষক দিন দিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। গত কয়েক বছরে 3 থেকে 4 হাজারেরও বেশি নতুন পুকুর তৈরি করা হয়েছে। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার উপর বিরূপ প্রভাব পড়েছে। পরিবেশে একবার পাল্টে গেছে, মানে যে আমার কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাত নেই। আমার পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিয়েছে, পানি যায় না। এখন কি করবো, পুকুর কাটতেছে। ধরেন 1 বিঘা জমি আবাদ করে লিস্ট হয়েছে, বড় লোকেরা হইলো 10,000 টাকা বিঘা, এখন সেই জমি থুইতে চলে 40,000 টাকা বিঘা। তাহলে টাকা তো জমিটা বেশি পাইতেছে। এমপি মন্ত্রীরা খাল কেটে কথা, কোনো খাল কেটে দিল না। এখন বর্তমানে আমরা কি করবো, খাল পানি বেঁধে থাকে আর আমাদের ক্ষতি হয়। এটা প্রশাসন কয়, কিন্তু শুনি যে প্রশাসনকে আবার কিছু ওই গিফট দিলে পারে, সেটা আবার ওই চাবি টাবি দিয়ে দেয়, বক বন্ধ আর রাখে না, চলে। অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনিকভাবে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিস। আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, পুলিশকে জানিয়েছি এবং এসএলএনকে পাঠিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক যদি যারা অপরাধী, যারা অবৈধভাবে পুকুর খনন করছে, তাদেরকে যদি স্পটে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয়। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে এবং 2টা ভেকো তারা সিজ করে এসপি অফিসে নিয়ে গিয়েছে। চলনবিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অপরিকল্পিত এবং অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় ভাগাড় হিসেবে পরিচিত শরীয়তপুরের ডামুড্ডার মাতারবাড়ি খালের পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এতে জনমনে ফিরে এসেছে স্বস্তি। খাল পুনঃখননে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর সঙ্গে সংযোগ প্রশস্ত করেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আর জানাচ্ছেন এস.এম. মুজিবুর রহমান। 1997 সালে প্রতিষ্ঠিত হয় ডামুড্ডা পৌরসভা। প্রতিষ্ঠার পর থেকেই অযত্ন আর অবহেলায় ভাগাড়ে পরিণত হয় মাতারবাড়ি খাল। ময়লার স্তূপের কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরবর্তীতে 2023 সালে 4 কোটি টাকা ব্যয়ে 680 মিটার দীর্ঘ খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে খালের পার সৌন্দর্যমণ্ডিত করতে নির্মাণ করা হচ্ছে 300 মিটার নান্দনিক ওয়াকওয়ে। এটা যেমন মানুষের হাঁটার জন্য সুবিধা হবে, তেমনি করে পানি নামারও একটি সুন্দর ব্যবস্থা হবে। এলাকার সৌন্দর্য বাড়ছে এবং আমাদের হাঁটা চলার জন্য সুন্দর একটি পরিবেশ হচ্ছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পানি নিষ্কাশনের জন্য এই খালটি খনন করা, কাজ শুরু হচ্ছে, তাই আমরা আনন্দিত। পানি যদি নদীতে না নামে তাহলে আমরা কোনোভাবেই এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাই না। খালটা খনন হচ্ছে, নদীতে পানি নামার কোনো ব্যবস্থা করা যায়, আমাদের জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। কাজটি সমাপ্ত হলে পরে এই এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, পাশাপাশি এই খালটি মূল নদীর সাথে সংযোগের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনঃখননের মাধ্যমে 2.5 যুগেরও বেশি সময়ের দূষণ ও ভোগান্তি থেকে মুক্তি মিলবে পৌরবাসীর। সেই সাথে রক্ষা পাবে প্রকৃতি ও জীববৈচিত্র্য। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। জানাবো খেলার খবর।